পৃষ্ঠা 259। জল গণ্ডূষ চলছে। শান্তিনিকেতনে 2 সন্ধ্যা। তখন প্রায় উঠিতাম। এখন কোচিত গিয়া হিন্দুস্তান পার্কের চাটুজ্জে বাড়িতে 2-5 দিন থাকিয়া আসি। সেদিন গিয়াছিলাম। শ্রীযুক্ত সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহাশয় বলিলেন 27 এপ্রিল শান্তিনিকেতন যাইব। নৃপেন্দ্র চন্দ্র বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতামালার 3টি বক্তৃতা দিতে হইবে। নৃপেন্দ্র চন্দ্রের কৃতি পুত্র শ্রীমান বিনয়ের দ্বারা বক্তৃতার ব্যবস্থা হইয়াছে। বিশ্বভারতীর অর্থভাণ্ডারে কিছু অর্থ দান করিয়া তিনি বৎসর বৎসর এই বক্তৃতার স্থায়ী বন্দোবস্ত করিয়াছেন। বিনয়ের একান্ত ইচ্ছা আমারই দ্বারা এই বক্তৃতার শুভ সূচনা হয়। বক্তৃতা হইবে 27-28 2 দিন। বক্তৃতা কিন্তু 3টি। 28 সকালে বিকালেও হইতে পারে। আপনি আসিবেন? বলিলাম নিশ্চয়। স্বর্গত নৃপেন্দ্র চন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রেসিডেন্সি কলেজের একজন নামকরা ইংরেজির অধ্যাপক। মহাত্মা গান্ধীর বিরাট ব্যক্তিত্ব তাহাকে মুগ্ধ করে। নৃপেন্দ্র চন্দ্র তাহার আন্দোলনে যোগদান করেন। ইংরেজ সরকার এজন্য বিরূপ হইলে পেনশনের মায়া ত্যাগ করিয়া চাকুরি ছাড়িয়া দিয়াছিলেন। তাহার সঙ্গে পরিচয় সৌভাগ্য হইয়াছিল। তিনি সিউড়িতে খদ্দর ফিরি করিতে আসিয়া আমাকে সংবাদ দিয়াছিলেন। আমি তাহার সঙ্গে যোগ দিয়াছিলাম। নৃপেন্দ্র চন্দ্রের সঙ্গে আমার শেষ দেখা হয় দেওঘরে একটি আশ্রমে। আমি সেখানে বক্তৃতা দিতে গিয়াছিলাম। নৃপেন্দ্র চন্দ্রের কনিষ্ঠ শ্রী জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায় কলকাতার একজন খ্যাতনামা চিকিৎসক। জ্যোতির্ময় আমার অনুজ প্রতিম সাহিত্যরসিক সুহৃদ। তাছাড়া সুনীতি কুমারের সঙ্গে ঘণ্টাখানেক কাটালেই কত নূতন নূতন কথা শোনা যায়, কত অজানা বিষয় জানা যায়, কত কিছু শেখা যায়। এ তো বক্তৃতা। 3টিতে কন্যা 3 ঘন্টা শুনিবার সুযোগ পাইব। এই সমস্ত কারণেই আমি বক্তৃতা শুনিবার আগ্রহ প্রকাশ করিয়াছিলাম। সুনীতি কুমার বলিয়াছিলেন শ্রীমান বিনয় কৃতবিদ্য সজ্জন। তিনি লাইবেরিয়ায়, ত্রিপোলিতে, মিশরে ইউওনোর পক্ষে পরামর্শদাতা রূপে বেশ সুনামের সঙ্গে কাজ করিয়াছিলেন। বিদেশ ভ্রমণ ব্যাপদেশে শ্রী সুনীতি কুমার ওই স্থানে গেলে বিনয় বিশেষ যত্ন সহকারে তাহার সম্বর্ধনা জানাইয়াছিলেন। এই জন্য স্বয়ং নৃপেন্দ্র চন্দ্রের গুণমুগ্ধ রূপে ডক্টর শ্রী সুনীতি কুমার এই বক্তৃতায় সম্মতি দিয়াছেন। বাড়ি আসিয়া আমি 2 দিন থাকিবার জন্য শান্তিনিকেতনের অধ্যাপক ডক্টর শ্রীমান হরিপদ চক্রবর্তীকে পত্র দিলাম। যদিও পত্র না দিয়া হঠাৎ গিয়া উঠিতে পারি, বোলপুরে এমন 2টি গৃহের দুয়ার আমার জন্য অনর্গল আছে। পৃষ্ঠা 260। একটি বোলপুরের পৌরপতি শ্রীমান তারাপদ রায়ের গৃহ, অন্যটি বোলপুরের লব্ধ প্রতিষ্ঠ উকিল শ্রীমান শিবপদ ঘোষের গৃহ। তথাপি শান্তিনিকেতন নিকটতর বলিয়াই অধ্যাপক চক্রবর্তীকে লিখিলাম। কিন্তু 2 দিন পরেই একখানি পত্র পাইয়া নিশ্চিন্ত, আনন্দিত, বিস্মিত হইলাম। পত্রখানি লিখিয়াছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসচিব শ্রীমান শৈলবিহারী চট্টোপাধ্যায়। শ্রী সুনীতি কুমার তাহাকে অনুরোধ করিয়াছিলেন আমাকে একখানি নিমন্ত্রণ পত্র পাঠাইয়া দিতে। কর্মসচিব কিন্তু লিখিয়াছেন উদ্ধৃতি শুরু, শ্রীযুক্ত চট্টোপাধ্যায় মহাশয় তার বক্তৃতার বিজ্ঞপ্তি আপনাকে পাঠাবার জন্য অনুরোধ করেছেন। এই বক্তৃতা সভায় আপনার উপস্থিতি কামনা করে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের গাড়ি আপনার বাড়ি গিয়ে আপনাকে এখানে নিয়ে আসতে পারবে। কবে কখন গাড়ি পাঠাতে হবে অনুগ্রহ করে জানাতে অনুরোধ করি। এখানে আপনার থাকা ও আহারের ব্যবস্থাও আমাদের কর্তব্য বিধায়ও। কী ধরনের আহারের ব্যবস্থা আপনার রুচিকর অনুগ্রহ করে তাও জানাবেন। উদ্ধৃতি শেষ। পত্র পাইয়া নিশ্চিন্ত হইলাম। আনন্দও বড় কম হইল না, সেই সঙ্গে বিস্ময়ও। নিশ্চিন্ত হইলাম আমার পক্ষে সঙ্গে লোক না থাকিলে বাসে উঠা নামা বিপজ্জনক। আনন্দ, কর্মসচিব নিশ্চয়ই আমার বার্ধক্যের কথা জানিয়াই এই ব্যবস্থা করিয়াছেন। আর বিস্ময়, আজিকার দিনে এই অকৃত্রিম সৌজন্য। কই পরিচয় তো নাই। যাহা হোক, পত্র লিখিয়া দিলাম। 27 এপ্রিল শনিবার স্নানাহার সারিয়া প্রস্তুত হইয়া থাকিব।
দয়া করিয়া কুড়মিঠায় গাড়ি পাঠাইবেন। যথাসময় গাড়ি আসিল, বেলা প্রায় 12টায় গিয়া পৌঁছিলাম। শান্তিনিকেতনের রতন কুঠিতে দেখিলাম সুনীতি কুমার আসিয়া উপস্থিত হইয়াছেন। ডক্টর হরিপদ বলিতে আসিয়াছেন, উদ্ধৃতি শুরু, আমার বাড়িতে অসুবিধা আছে, পত্নী গিয়াছেন পিত্রালয়ে, সেখানে এক পুত্রের বসন্ত হইয়াছিল, এখন ভালো আছে, কিন্তু এখনো বোলপুরে আসেন নাই। তবে আমি উকিল শিবপদ ঘোষের বাড়িতে সংবাদ দিয়েছি। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। কর্মসচিব ব্যস্ত হইয়া উঠিলেন, আমার বাড়িতে ব্যবস্থা করিব। তখন আবার অধ্যাপক চক্রবর্তী বলিতে লাগিলেন, আমি তো সপাক খাইতেছি, না হয় আপনিও আমার রান্নাই খাইবেন। ভাবিলাম, তবে আবার অসুবিধার কথাটা ঘোষণা করিতে আসিয়াছ কেন? কেনই বা উকিল বাড়িতে খবর দেওয়া? অধ্যাপককে বিদায় করিলাম এবং রতনকুঠিতেই দুপুরটা ঘুমাইয়া কাটাইলাম। বৈকালে ব্যবস্থা হইয়া গেল, বিশ্বভারতীরই করিতকর্মনা একজন কর্মী শ্রীমান হরিপ্রসন্ন মিত্র এক ব্রাহ্মণ সন্তানকে সঙ্গে লইয়া আসিলেন। কর্মসচিবের সম্মতিক্রমে আমি তাহারই বাড়িতে গিয়া উঠিলাম। পরিচয় পাইলাম, নাম শ্রী গুরুপ্রসন্ন চৌধুরী, বিশ্বভারতীতেই কাজ করেন। চণ্ডীদাস নানুরের স্বর্গত অনাদিকিঙ্কর রায়ের জামাতা। নানুরগত প্রাণ বীরভূমের খ্যাতনামা জনসেবক অনাদি আমার 50 বৎসর পূর্বের পরিচিত বন্ধু। তাহার বাড়িতে থাকিয়াই বহুবার নানুরের চারিপাশে ঘুরিয়াছি। নানান ধরনের খ্যাতনামা লেখকদের লইয়া নানুরে গিয়া তাহার বাড়িতে উঠিয়াছি। বহুদিনের পর অনাদির কনিষ্ঠা কন্যাকে দেখিলাম। পৃষ্ঠা 261। স্বামী, পুত্র, পুত্রবধূ, ছোট ছোট আরও 2টি ছেলে মেয়ে লইয়া সংসার। দেখিয়া বড় আনন্দ হইল। উঠিলাম জামাই বাড়িতে, কিন্তু 2টি রাত্রি এবং 1টা দিন কাটাইয়া আসিলাম জামাই আদরে। কন্যা সম্প্রদান না করিয়াও যে জামাইয়ের আদর পাওয়া যায়, শেষ বয়সে তাহার আর এক প্রস্থ অভিজ্ঞতা সঞ্চয় করিলাম। এই প্রসঙ্গে বহুদিন পূর্বের একটা অপ্রীতিকর ঘটনার স্মৃতি মনে পড়িতেছে। পারিবারিক অশান্তিতে উত্তপ্ত হইয়া নির্জনে আত্মগোপন মানসে 2টা দিন থাকিবার জন্য শান্তিনিকেতনেই এক পরিচিত ব্যক্তির বাড়িতে গিয়াছিলাম। রাত্রিতে তিনি তিরস্কার করিলেন, চিঠি না দিয়ে এলেন কেন? কেন এলেন আমার বাড়ি? মনে হইয়াছিল ধরণী দ্বিধা হও। পরদিনই তাহার গৃহ ত্যাগ করিয়াছিলাম। সংসারে কত রকমেরই না মানুষ বাস করে। সন্ধ্যায় চীনা ভবনে বক্তৃতা শুনিতে উপস্থিত হইলাম। 78 বৎসরের প্রৌঢ় জাতীয় অধ্যাপক 1 ঘণ্টারও উপর খাড়া দাঁড়াইয়া ভাষণ দিলেন। শুনিলাম কর্তৃপক্ষ বসিয়া বলিবার ব্যবস্থা করিয়াছিলেন, কিন্তু সুনীতি কুমারের তাহা পছন্দ হয় নাই। মন্ত্রমুগ্ধের মতো ভাষণ শুনিলেন শ্রোতৃবৃন্দ। ঘণ্টাখানেকের উপর সময় কোথা দিয়া কাটিয়া গেল কেহ বুঝিতেই পারিলাম না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিদ্বান, পৃথিবী প্রসিদ্ধ এশিয়ার প্রবীণতম সুধী বক্তৃতা আরম্ভ করিলেন তাহার নিজস্ব বাচন ভঙ্গিতে। সাহিত্যের উদ্ভব হইল কেমন করিয়া, সাহিত্যের লক্ষণ কি, কোন কোন গুণ থাকিলে সাহিত্য বিশ্বজননী হইয়া ওঠে এবং অমরতা লাভ করে। এহেন সাহিত্যের সংখ্যা কত, কোথায় সুমেরীয় সভ্যতার, কোথায় আমরা। যে বৃহত্তর পরিধির অনুবর্তন করে কাহার সাধ্য। বক্তৃতার বিষয়বস্তু ছিল বিশ্বভারতী ও রবীন্দ্রভারতী, অর্থাৎ বিশ্বের সারস্বত অবদান ও রবীন্দ্রনাথের সারস্বত অবদান। আমি যেন তীর্থ স্নান করিয়া উঠিলাম। প্রথম দিনে এইভাবেই গোড়াপত্তন হইল। বীরভূম বার্তা, 25শে মে 1968। 2। প্রায় 50 বৎসর ধরিয়া সুনীতি কুমারের সঙ্গে পরিচয়। সেদিন এই পরিচয়েরই একটা পরিচ্ছেদ আরও পরিষ্কৃত হইয়া গেল। সুনীতি কুমার দেবজনবিদ্যায়, ললিত কলায় অনুরাগী বিশেষজ্ঞ মানুষ। শনিবার রতনকুঠিতে আমাদের বিশ্রামের পর একজন ফটোগ্রাফার আসিয়া দেখা করিলেন। সুনীতি কুমার বলিলেন, চলুন আমরা শ্যামলীতে গিয়া উপস্থিত হইলাম। এক সময় গুরুদেব কিছুদিন শ্যামলীতে বাস করিয়াছিলেন। সম্পূর্ণ মাটির তৈরি ছোট একতলা বাড়ি। শ্যামলীর দেওয়ালের গায়ে চারিদিকে কতগুলি মাটির তৈরি ছবি আছে। মাটি খসিয়া পাছে নষ্ট হইয়া যায়, তাই আলকাতরা দিয়া সেগুলিকে অবলুপ্তির পথ হইতে বাঁচাইয়া রাখা হইয়াছে।
গিয়া দেখিলাম মাকড়সারা জাল বুনিয়াছে ছবির গায়ে। ধুলা বালি খড়কুটা বাতাসে উড়িয়া লাগিয়াছে মাকড়সার জালে। পৃষ্ঠা 262। কোন কোন ছবির ফটো তুলিতে হইবে সুনীতিকুমার ফটোগ্রাফারকে বুঝাইয়া দিলেন। ফটোগ্রাফার পরদিন খড়কুটো ঝাড়িয়া ফটো তুলিবেন। সমস্ত খরচ সুনীতিকুমারের। এই উপায়ে তিনি শ্যামলীকে বিনষ্টির হাত হইতে রক্ষা করিতে চাহেন। সেখান হইতে আমরা গেলাম শ্রীযুক্তা প্রতিমা দেবীকে দর্শন করিতে। সুনীতিকুমার বলিলেন, এসেছি এই দন্তেশয়কার চয় হর্ষই, এসেছি যখন একবার প্রতিমা দেবীর সঙ্গে দেখা করে যাই। রাজেন্দ্র সঙ্গমে আমারও দেবী দর্শন হইয়া গেল। সুনীতিকুমারের নাম শুনিয়া তিনি অনেকক্ষণ পরে বাহিরে আসিয়া সংবাদ পাঠাইলেন। ইদানিং তাহার শরীর ভালো নাই, কানেও খুব কম শোনেন। অসুস্থ শরীরের কাপড় বদলাইতে বেশ কিছুক্ষণ দেরি হইয়া গেল। গিয়া দেখিলাম এই সেই কবিবরের আদরিণী বৌমা, স্নেহের প্রতিমা প্রতিমা। জরা আসিয়া আক্রমণ করিয়াছে। বহু পূর্বে কয়েকবারই দেখিয়াছি, এখন যেন ছায়া মাত্র অবশিষ্ট আছে। সুনীতিকুমার পরিচয় করাইয়া দিলেন। ছোট নাতনি আরতি আমার সঙ্গে ছিল। আমি নমস্কার করিলাম। নাতনি পায়ে হাত দিয়া প্রণাম করিতে তিনি আদর করিলেন। সুনীতিকুমারের জন্য গরম সিঙ্গাড়া বিস্কিট ও চা আসিল। আমি কিছু না খাইলেও নাতনি চা বাদ দিয়া সিঙ্গাড়া বিস্কিট সহ জলযোগ করিল। সুনীতিকুমার প্রায় আধ ঘণ্টা ধরিয়া নানা বিষয় লইয়া আলোচনা করিলেন প্রতিমা দেবীর সঙ্গে। কথা প্রসঙ্গে প্রতিমা দেবীর নিকট উপস্থিত এক যুবক বলিলেন, দেখুন না শ্যামলীর তো ওই দশা, এদিকে উপাসনা মন্দিরের চারিপাশের 20 বিঘার মধ্যেও অনুপ্রবেশ ঘটিতেছে। জায়গার যখন অভাব নাই, তখন আশ্রমের গৌরব রক্ষার জন্য অন্তত উপাসনা মন্দিরের ত্রিসীমানায় কিছু করা উচিত ছিল না। বক্তৃতা দিবার সময় আসন্ন প্রায় আমরা উঠিয়া পড়িলাম। দ্বিতীয় দিনের বক্তৃতা আরম্ভ হইয়া গেল। একসঙ্গে 2টি বক্তৃতা দিতে হইবে। এদিনও বক্তা দাঁড়াইয়া বলিতে লাগিলেন। পূর্বদিনের সাহিত্যের যে লক্ষণ তিনি ব্যাখ্যা করিয়াছিলেন, এদিন সেই লক্ষণের সঙ্গে মিলাইয়া কালজয়ী সাহিত্য, বিশ্বন্ধর সাহিত্যের তালিকা দিতে আরম্ভ করিলেন। সেই সঙ্গে সংক্ষিপ্ত বিষয়বস্তুর আলোচনা। বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, শকুন্তলা, মেঘদূত, বাল্মীকি, ব্যাস, কালিদাস, বাইবেল, কোরআন, গ্রিক নাট্যকার, গ্রিক ট্র্যাজেডি, হোমার হইতে শাহনামা পর্যন্ত। শাহনামার কথায় বলিলেন, শাহনামা মহাভারত, তবে তাহার মধ্যে গীতা নাই। কি সুদীর্ঘ পরিধি বিস্তার, চমৎকার বাক বিভূতি, অবাক হইয়া শুনিতেছিলাম। মাত্র 2 মিনিট বিরাম দিয়া তৃতীয় বক্তৃতা আরম্ভ হইল। এই বক্তৃতায় বিশেষ করিয়া 4 জন কালজয়ী পুরুষকে তিনি একাসনে বসাইলেন। প্রথম আসনে শেক্সপিয়ার, দ্বিতীয় আসনে গেটে, তৃতীয় আসনে টলস্টয়, চতুর্থ আসনে রবীন্দ্রনাথ। 4টি আসন কিন্তু এক সারিতেই। বক্তৃতার মাঝে কত তুলনামূলক আলোচনা, কত চুটকি গল্প, কত বিশ্লেষণ লিখিয়া আনিয়াছিলেন ইংরেজিতে, বলিলেন বাংলায়। শুনিলাম ছাপাইলে একখানি 150 পৃষ্ঠার পুস্তক হইবে। পৃষ্ঠা 263। ইহুদিদের কথা একটু বিস্তৃতভাবেই বলিয়াছিলেন, প্রসঙ্গত হিব্রু ভাষার কথা। ইসরায়েল তো সামান্য এক টুকরো ভূখণ্ড, প্রায় মরুভূমি, কিন্তু কত অল্প দিনে তাহারা সেখানে সোনা ফলাইয়াছে। কত সুদীর্ঘ দিন পরে তাহাদের কতকগুলি মানুষ একত্রিত হইয়াছে, একটা মাথা গুজিবার ঠাঁই পাইয়াছে। অতি আশ্চর্য উপায়ে ইহারা হিব্রুকে বাঁচাইতেছে, পুষ্ট করিতেছে। জার্মান ভাষী বৈষ্ণর ফ্রেঞ্চ ভাষিনী কন্যাকে বিবাহ করিল। প্রতিজ্ঞাবদ্ধ হইল বাড়িতে তাহারা হিব্রু বলিবে। তাহাদের পুত্র কন্যা জন্মাবধি হিব্রু কথাই শুনিতে লাগিল। সেই আচরণেই লালিত পালিত হইল। 2 দিনই দেখিলাম বক্তৃতার পর অটোগ্রাফ গ্রহণের হিড়িক। অধিকাংশই ছাত্রী ছোট ছোট একখানা কয়েক পৃষ্ঠার খাতা লইয়া আগাইয়া আসিতেছে। রতনকুঠিতেও দেখিলাম দুপুরে 2 জন ছাত্রী দাঁড়াইয়া আছে খাতা হাতে।
হিন্দুস্থান পার্কের বাড়িতে এক স্বল্প পরিচিত বন্ধুর পুত্রবধূ আসিয়া সুনীতি কুমারের বৌমাকে বলিয়াছিলেন, যাই জেঠামশায়ের সঙ্গে গল্প করে আসি গে। সুনীতি কুমার আপন পড়াশোনা লইয়া সকাল সন্ধ্যা 3 তলায় থাকেন। তাহার গল্প করিবার ফুরসত কতটুকু জানি না। চক্ষু লজ্জায় বৌমাও তাহাকে নিষেধ করিতে পারেন নাই। কে জানে কেমন সম্পর্কের ভাইজি অবশ্য অটোগ্রাফ লইতে আসেন নাই। 29 এপ্রিল 16 বৈশাখ সোমবার সকালে বাড়ি চলিয়া আসিলাম। বিশ্বভারতী কর্মসচিবের ব্যবস্থাপনায় কোনো অসুবিধা ভোগ করিতে হয় নাই, এমনই তাহার শ্রদ্ধা সতর্ক দৃষ্টি। রতনকুঠিতে এক যুবককে দেখিলাম, তত্ত্বাবধায়ক যদুপতি রায়, সিউড়ির নিকটবর্তী নগরীর বিখ্যাত রায় পরিবারের সন্তান। হরিপ্রসন্ন রামনগর খননগরের প্রসিদ্ধ মিত্র বংশধর। দুইজনের ব্যবহারই তাহাদের বংশমর্যাদার অনুরূপ। সকলকেই অন্তরের আশীর্বাদ জানাইতেছি। বীরভূম বার্তা, 1 জুন 1968। পড়া চলছে পরের ফাইলে।